হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোমান বাথ। আমরা বাথ সিটিতে আছি, প্রচুর কথা শুনেছি, প্রচুর বইতে পড়েছি, ফাইনালি বাথে আসতে পেরে অসাধারণ লাগছে। তো আমি তো আমার আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি রোমানরা গ্রেট ব্রিটেন দখল করেছিল 43 এডিতে। তো তারপরে এটা আমি পড়ে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে 60 থেকে 70 এডিতে রোমানরা এই যে জায়গাটা আছে এখানে বেসিক্যালি একটা হট স্প্রিং খুঁজে পায়। এবং হট স্প্রিং আমি যেটা জানলাম সেটা হচ্ছে গোটা ব্রিটেনে এটা ছাড়া কিন্তু আর কিছু ছিল না। তো স্বাভাবিকভাবেই হট স্প্রিং ওয়াজ ভেরি ভেরি নেসেসারি অ্যাট দ্যাট টাইম। তাই জন্য ওরা হট স্প্রিংটাকে রেখে প্রথম যেটা করলো সেটা হচ্ছে মানে হোলি স্প্রিং ওরা মানলো। এবং প্রথমে খুব ইন্টারেস্টিং হচ্ছে ওরা একটু ভয় পাচ্ছিল, কারণ নিচে ওরকম বাবল হয়ে জল হচ্ছিল অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ হট। তাই জন্য ওরা প্রথমেই ভেবে নিল এটার সঙ্গে সম্ভবত একটা ঠাকুর দেবতার কোনো গল্প আছে। তাই প্রথমেই হোলি স্প্রিং পাওয়ার পরে এরা যেটা করলো সেটা হচ্ছে সুলিস মিনার্ভা নামে একজন গডেজের এখানে একটা মন্দির বানিয়ে দিল, যাতে এই পুরো স্পটটার একটা রিলিজিয়াস পার্সপেক্টিভও থাকে। এবং আমি জানি এনশিয়েন্ট হিস্ট্রি বা এনশিয়েন্ট যে কোনো সিভিলাইজেশনের হিস্ট্রিতে ঠাকুর দেবতার তো একটা বিশাল বড় ভূমিকা ছিল, সেটা তোমরাও জানো। তাই জন্য এই হট স্প্রিংটাকে মেবি রক্ষা করার জন্য বা মেবি এটাকে আরও বেশি ইম্পর্টেন্ট করে তোলার জন্য এখানে প্রথমে সুলিস মিনার্ভার মন্দির তৈরি হলো। তারপরে সুলিস মিনার্ভার মন্দিরটা মোটামুটি 60 থেকে 70 এডিতে তৈরি হওয়া শুরু হয়েছিল। এবং তারপরে মন্দিরটার পরে অ্যাকচুয়ালি 300 বছর ধরে এই গ্রেট বাথ কিন্তু তৈরি হয়েছিল, মানে অনেকটা বছর ধরে গ্রেট বাথ তৈরি হয়েছিল। তো এই গ্রেট বাথের সম্পর্কে যেটা জল তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এখানে এই যে চান করতে আসাটা রোমানদের কাছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তার কারণ ওটা তাদের একটা ডেইলিকার কাজের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। প্লাস হেলথ অ্যান্ড হাইজিনের ক্ষেত্রেও চান করাটা ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সামহাও চান করাটা বা বাথ এই ব্যাপারটা কিন্তু ইট ওয়াজ পার্ট অফ দেয়ার রিলিজিয়াস রিচুয়ালস অলসো। তাই জন্য তারা এই বাথে আসতো। এবং বাথে আসার যে গল্পটা ছিল সেটা হচ্ছে অল্প দামের একটা টিকিট কিন্তু কাটতে হতো বাথে ঢোকার জন্য। বাথে ঢোকার পরে অনেক আর্কিওলজিস্টদের এক্সকাভেশনের পরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বাথের পাশে কিন্তু একটা জিম ছিল। তো প্রথমে তারা টিকিট কেটে ঢুকতো, তারপরে তারা জিমে যেত, জিমে গিয়ে তারা মানে শরীর গরম করা যাকে বলে সেটা করতো। এবং তারপরে বেশ কিছু মেডিকেটেড অয়েল ছিল, তেল ছিল, যেগুলো সারা গায়ে মাখতো। মেখে তারা দে অ্যাকচুয়ালি প্রিপেয়ার দেমসেলভস ইন দ্যাট ওয়ে টু টেক বাথ। তো এরভাবে তারা আলটিমেটলি তারা এই চানের জায়গায় আসতো এবং চান করতো। তো আরও অনেক ফ্যাসিনেটিং হিস্ট্রি আছে, সব কিছু বলে তোমাদের বোর করছি না। বাট দ্য হোল প্লেস বা যেভাবে এটা বানানো হয়েছে, দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্য ক্রিয়েশন, ইট ইজ জাস্ট আনবিলিভেবল। আই এম জাস্ট লাভিং ইট। আর একটা ফ্যাসিনেটিং তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, হিস্ট্রি আন্ডার দ্য ফিট। তো এক্স্যাক্টলি এই কথাটা এখানকার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ রোমানরা যখন ব্রিটেন ছেড়ে চলে যায় তার অনেক পরে অবধি, মানে 1500 বছর অবধি লোকে জানতোই না যে এখানে একটা রোমান বাথ আছে। কেন বলছি, অ্যাকচুয়ালি এখানকার যে কাছের যে নদীটা অ্যাভন তার নাম, তো অ্যাভন নদীটা ওটার লেভেল অফ দ্য রিভার এটা এতটাই উঁচু হয়ে গেছিল যে পুরো এই এরিয়াটা কালো মাটিতে ঢাকা পড়ে গেছিল। ফলে লোকজন আরামসে কিন্তু এই জায়গাটার ওপর দিয়ে যাতায়াত করতো, পাশ দিয়ে যাতায়াত করতো। দে
even didn't know about the existence of this great bath. তো ইট ওয়াজ সো ফ্যাসিনেটিং। এবং তারপরে অনেক পরে 1700 সামথিং তখন এক্সকাভেটররা প্রথম কিন্তু এই জায়গাটা যখন খুঁড়তে শুরু করেন বা আবিষ্কার করতে শুরু করেন, তখন কিন্তু এটা দেখা যায় যে এটার নিচে এরকম একটা ফ্যাসিনেটিং হট স্প্রিং, এবং হট স্প্রিংকে কেন্দ্র করে সুলিস মিনার্ভার মন্দির এবং গ্রেট বাথ এই পুরোটা আছে। তো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, হিস্ট্রি লাইজ আন্ডার দ্য ফিট, পায়ের নিচেই পড়েছিল এবং লোকে জানতোই না যে এটার নিচে এত বড় একটা ফ্যাসিনেটিং চান করার স্নানাগারের একটা কনসেপ্ট ছিল। ইট ওয়াজ ভেরি ভেরি গুড। আমি যখন মিউজিয়াম পড়াই তখন একটা কথা বাচ্চাদের বলি, মিউজিয়াম মানে হচ্ছে প্রিজার্ভ করা এবং ডিসপ্লে করা, তার মানে সংরক্ষণ করা এবং দেখানো, প্রদর্শন করা। তো আমি বিদেশে এই জিনিসটা দেখেছি, মানে এরা প্রিজার্ভ করতে যেমন জানে, সংরক্ষণ করতে যেমন জানে, তেমনি প্রদর্শনীর যে অভিনব যে টেকনিক ওরা বার করে, এটা সত্যি মানে একদম শেখার মতন। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, মাটিতে নিচটায় দেখতে পাচ্ছ তোমরা এক্সকাভেশনের ফলে এই জায়গাগুলো পাওয়া গেছে, এবং ঠিক তার ওপর দিয়ে ওরা এরকম একটা ওয়াকিং ট্রেল করে দিয়েছে, রেলিং আছে এবং নিচটাও জালি জালি দেওয়া, যাতে কোন জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এবং তার নিচে কি অ্যাকচুয়ালি কি পাওয়া গেছে এই পুরোটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা জায়গার নিচে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা ক্রস করছিলাম, সেখানে কিন্তু একটা সুন্দর অডিও গাইডের বিষয় ছিল যে এই জায়গাটা স্পেশালি কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই যে রোমান বাথের যেগুলো পাওয়া গেছে মাটির তলা থেকে, তার এই রুইন্সের ওপর দিয়ে হাঁটাটা, ইট ওয়াজ সো সো থ্রিলিং, মানে ভাবতেই পারছিলাম না, মানে অস্বাভাবিক লাগছিল। এই যে এই সাউন্ডটা, আমি অরিজিনাল সাউন্ডটা রেখেছি, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। কন্টিনিউয়াসলি এই জলটা পড়ছে, অ্যান্ড দিস ইজ রিয়েল অফকোর্স, কারণ এখনো তো জলের সোর্সটা এবং জলটা যে আবার একটা জায়গায় বয়ে পড়ছে, সেটা অবভিয়াসলি এখনো দেখা যায়। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা কিন্তু ওই রোমান বাথ, মানে ছেলেদের বাথ এবং মেয়েদের বাথ আলাদা করে আমরা দেখলাম, ওয়েস্ট উইং আর ইস্ট উইং। এটা যেমন মেয়েদের বাথ ছিল, এই যে 3D স্ক্রিনিংয়ে এই যে বাথের জায়গাটা, যেখানটা অ্যাকচুয়ালি বাথটা পাওয়া গেছে, তার ঠিক ওপরে এই যে দেখছো একটা স্ক্রিন মতন, এটা কিন্তু একটা ইনভিজিবল স্ক্রিন, 3D আর কি। তো সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি দেখাচ্ছিল যে অ্যাকচুয়ালি বাথে মাসাজিংয়ের টেকনিকগুলো কী ছিল এবং কিভাবে মেয়েরা চান করতো, অ্যাকচুয়ালি যারা রানী বা রাজকন্যা ছিল তাদেরই তো এই স্পেশাল ট্রিটমেন্টটা তারা পেত। তো কিভাবে তারা চান করত, তাদের যারা মেড ছিল তারা কিভাবে এই পুরো চানের প্রসিজিওরটা করতো, এবং চানটা শুধু চান নয়, এটা কিন্তু একটা রিক্রিয়েশনও ছিল, কারণ তারা অনেকক্ষণ এই বাথে কিন্তু সময় কাটাতো। এইটা পুরোটা 3D-তে দেখতে অসম্ভব ভালো লাগছিল। যাই হোক, ঠিক তারপরে এই যে দৃশ্যটা দেখছো, এটা হচ্ছে জিম। আমি প্রথমেই বলেছিলাম যে এরা বাথে ঢুকে, টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে প্রথমে এরা একটু গা গরম করে নিত। তো কি কি করতো জিমে, এটাও কিন্তু একটা 3D স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম। ফুটবল খেলতো বা আরো অন্যান্য রকম খেলা তাদের ছিল, যেগুলোর মাধ্যমে তারা গা গরম করে তারপরে চানে নামতো। এখন যে জায়গাটা অ্যাকচুয়ালি দেখছো, সেটাই সেই হট স্প্রিং, এবং আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছো বাবলগুলো উঠছে কন্টিনিউয়াসলি, এই বুদবুদটা উঠছে, এবং খুব ছোট একটা জায়গা দিয়ে দেখা যায়, এন্ড ইট ওয়াজ সো থ্রিলিং। অরিজিনাল হট স্প্রিংটা, এখান থেকে জল ওই বাঁধগুলোতে যেত। এটা হট স্প্রিং মানে হচ্ছে এই যে বাবলগুলো উঠছে হট স্প্রিংয়ে, কিছু সারাক্ষণ একটু বাবল উঠছে। এটা বেসিক্যালি যখন হট স্প্রিংটা আর্থ ক্রাস্টের, ওখানে একটা ফাঁকা জায়গা আছে আর্থ ক্রাস্টের সঙ্গে, ওই জন্য আর্থ ক্রাস্টের যে গরম, যেটা জলটা গরম হচ্ছে, আর কিছু নোবেল গ্যাসেস এখান থেকে তলা থেকে উঠে আসে আর্থ ক্রাস্টের মধ্যে, যেমন হিলিয়াম তার মধ্যে একটা, জেনন,
নিয়ন, ক্রিপ্টন, এগুলো এক এক রকমের গ্যাস, যেগুলো রেয়ার গ্যাসেস, সেগুলো ওই আর্থ ক্রাস্ট থেকে আমরা পাই। মানে পৃথিবীর তলায় তো পুরোটাই গলন্ত এবং জ্বলছে, ওটা ভীষণ গরম। তো সেই গরমটা এই জলের থেকে এসে এই জলটা গরম হয় এবং বৃষ্টির জল নিচে নেমে গরম হয়ে তারপরে এই হট স্প্রিং দিয়ে এই জলটা গরম হয়ে বেরিয়ে আসে, তার সঙ্গে কিছু গ্যাস বেরিয়ে আসে, যেগুলো ওই সারাক্ষণ বাবুল উঠছে, এই বাবুল মধ্যে দিয়ে ইয়ে হয়। তো এই হট স্প্রিং থেকেই এই গ্রেট বাথে সমস্ত গরম জল। আচ্ছা, এটা হচ্ছে সেই হট স্প্রিং এর জল। এই যে নিলাম, বেশ গরম। এখানে একটু দেখবো স্পা ওয়াটার অ্যানালিসিস, সালফেট, ক্যালসিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম, সিলিসা, পটাশিয়াম, আরো অনেক কিছু। তো বোঝাই যাচ্ছে মিনারেল কন্টেন্ট অফ সাম ওয়েল নোন ওয়াটার্স, বাথের ন্যাচারাল মিনারেল ওয়াটার 2270। যাই হোক, এটা খেয়ে খুব জল পান করে খুব নিজেকে ধন্য মনে করছি, আর সুন্দর একটা সাদা এরকম কোণে সবাই খাচ্ছে, তো ইটস লাভলি। রোমান বাঁধ থেকে বেরিয়ে আমরা বাঁধের রাস্তা দিয়ে হাঁটছিলাম। ভীষণ ভালো লাগছিল বাঁধের রাস্তা দিয়ে হাঁটতে, এবং আমাদের পরবর্তী যে গন্তব্য ছিল সেটা বাথ অ্যাবি নামে পরিচিত। এবং এই যে কোর্টিয়ার্ডটা মতন ছিল, এই যে বিশাল হিউজ স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনে যেটা ক্লোজ দেখছো, এটা অ্যাকচুয়ালি বাথ অ্যাবে। তো বাথ অ্যাবের অরিজিনাল যে নাম সেটা হচ্ছে দ্য অ্যাবে চার্চ অফ সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পল, বেসিক্যালি যেটা কমনলি নোন অ্যাজ বাথ অ্যাবে। এটা অবশ্যই চার্চ অফ ইংল্যান্ড এবং বাথের সমারসেট ইংল্যান্ডে অবস্থিত। এটা তৈরি হয়েছিল 7th সেঞ্চুরিতে, রিঅর্গানাইজড হয় 10th সেঞ্চুরিতে, এবং রিবিল্ট কিছুটা হয় সেটা হচ্ছে 12th এবং 16th সেঞ্চুরিতে। এই অ্যাবে বা ক্যাথিড্রালে একটা মেজর রেস্টোরেশন ওয়ার্ক হয়েছিল, যেটা মূলত করেছিলেন স্যার জর্জ গিলবার্ট স্কট। মূলত সালটা ছিল 1860-এর দশক। তো এই সময় একটা মেজর রেস্টোরেশনের মধ্যে দিয়ে এই ক্যাথিড্রালটা গেছে। তো বাইরে থেকেই অ্যাকচুয়ালি একটা ফিলিং হয়, কারণ ঠিক নিচে দাঁড়ালে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই অ্যাবে বা ক্যাথিড্রালের হাইটটা কি অসম্ভব বেশি বা উঁচু আর কি। তো যাই হোক, টিকিট কেটে ঢুকতে হয়েছিল আমাদের। এবার এই যে ভেতরের আর্কিটেকচারটা তোমরা দেখতে পাচ্ছ, আর্কিটেকচারাল স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা টিপিক্যাল এক্সাম্পল অফ গথিক আর্কিটেকচার, যেটা ওয়েস্ট কান্ট্রিগুলোতে মূলত দেখা যায়। এবং ভেতরে এই ক্যাথিড্রালটা বেসিক্যালি ফেমাস হচ্ছে এই গ্লাস ওয়ার্কের জন্য। তো গ্লাস ওয়ার্ক সামনে এই যে দেখতে পাচ্ছ, এবং এখানে একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল যেটা দেখছিলাম এবং শুনছিলাম। সেটা হচ্ছে একটা বাজ পড়ে এই ক্যাথিড্রালের কিন্তু বিরাট অংশ নষ্ট হয়ে গেছিল, এবং সেটা যেভাবে তারপরে সেই দিন রাত্রিরে তার যা সমস্ত পুলিশরা এসে যেভাবে সেটাকে রেস্টোর করার চেষ্টা করেছেন, এবং তারপরে পুরো ক্যাথিড্রালটাকে রেস্টোর করতে কিন্তু স্বাভাবিকভাবেই অনেকগুলো বছর লেগেছে। এবং অক্লান্ত পরিশ্রমের পরে এই যে গ্লাস, পেন্টেড গ্লাসের যে জানলাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম বা তোমরাও দেখতে পাচ্ছ, সেগুলো যেভাবে রেস্টোর করা হয়েছে এবং তার যা হিস্ট্রিটা আমরা শুনছিলাম, সত্যি প্রচণ্ড অধ্যবসায়, ডেডিকেশন, প্রচণ্ড ভালোবাসা না থাকলে এইভাবে কিন্তু রেস্টোর করা যায় না। অনেক দিন সময় লেগেছিল, কিন্তু আমাদের তাই হিস্ট্রিটাও খুব সুন্দর ডিসপ্লে করা আছে যে কিভাবে রেস্টোরেশন প্রসেসটা চলছিল। ইট ওয়াজ রিয়েলি থ্রিলিং। খুব ভালো লাগছিল যে এত পরিশ্রম করে ফাইনালি রেস্টোরেশনটা কিন্তু এরা করেই ছেড়েছিল, যাতে আমরা দেখতে পারলাম। বাথ একটা ভীষণ ফ্যাসিনেটিং জায়গা। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি,
এটা হচ্ছে সার্কাস। তো প্রথমে লন্ডনে পিকাডেলি সার্কাস দেখে অনেকেই ভাববে বা ভাবছিলাম আমি হয়তো এক সময় যে সার্কাস মানে সার্কাস, অ্যাকচুয়ালি সার্কাস হচ্ছে সার্কেল। এই যে সার্কেলটা তোমরা দেখছো বা সার্কাস বলে, এটা হচ্ছে একটা লার্জ টাউন হাউস ইন দ্য সিটি অফ বাথ, সমারসেট। এবং এটাতে 3টে এন্ট্রান্স আছে। এটা ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট জন উড দ্য এল্ডার, এবং এটা তৈরি হয়েছিল 1754 থেকে 1768 এর মধ্যে। এবং অবভিয়াসলি এটা একটা জর্জিয়ান আর্কিটেকচারাল স্টাইলের একটা অসামান্য উদাহরণ। তো বাথে আসার পর থেকেই ভাবছিলাম সার্কাসে আসব, মানে সার্কেলে আসব। তো ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে। এবং আসার পথটা বেশ খানিকটা আপহিল ছিল, অনেকটা উঠতে হলো। তো একটুখানি একটু আগেই একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো খেয়ে দিয়ে উঠে আসতে একটুখানি তো মানে কষ্টই হলো। কিন্তু এটা ভালো যে অনেকটা ক্যালোরি লুজ করলাম, যা যা ভালো খেয়েছিলাম সেটা অনেকটা ঠিকঠাক ইউটিলাইজেশন হলো। তো এখন আমরা নেক্সট আর একটা ডেস্টিনেশনে যাব, চলে এসো আমার সঙ্গে। হাই, তো আমি দাঁড়িয়ে আছি দ্য গর্জাস রয়্যাল ক্রেসেন্টের সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা 30টা টেরাসড বিল্ডিং নিয়ে তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি। এবং তৈরি যিনি করেছিলেন তিনি একজন বিখ্যাত ইংলিশ আর্কিটেক্ট, যিনি সমারসেট বাথে কাজ করতেন, এবং তার নাম হচ্ছে জন উড দ্য ইয়াঙ্গার। তো এই যে বিল্ডিংটা হিউজ দেখতে পাচ্ছ, সেটা 1767 থেকে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং বেশ কয়েক বছর লেগেছিল খুব স্বাভাবিকভাবেই তৈরি করতে। ভেতরের যে রুমগুলো আছে সেগুলো এত বছরের, যেহেতু 1767 থেকে শুরু করে এখনো অবধি, তো রেনোভেশনস তো করতেই হয়েছে, বুঝতেই পারছো তোমরা। তো রেনোভেশন করতে গিয়ে বেশ কিছু চেঞ্জেস তো হয়েইছে, সেটা আন্দাজই করা যায়। আর ঠিক আমার সাইডে, আমার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একদম সবুজ একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে, সেখানে সুন্দর লোকজন ঘুরে বেড়াচ্ছেন। এই যেটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে বিখ্যাত ওয়েব সিরিজ দ্য ব্রিজিটন। সেখানে এটা এই প্যালেসটা ব্রিজিটনের কিন্তু শুটিং প্লেস ছিল। তো এখানে প্রচুর ঘটনা এবং ভেতরে অনেক রুমে শুটিং হয়েছে। তোমার দেখার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে বাইরের শোটা। ইটস জাস্ট অসাম, ফাটাফাটি লাগছে। এবং এখানে আসারও ইচ্ছে ছিল আমার। তো ফাইনালি একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল বলে ভয় পাচ্ছিলাম যে ফাইনালি আসতে পারবো কিনা। ফাইনালি এসে ভীষণ এক্সাইটেড লাগছে। এবং এত গর্জাস একটা এত বড় বিল্ডিং, ইট ইজ রিয়েলি সামথিং গ্রেট। জাস্ট শুধু ইতিহাস দেখলে তো আর পেট ভরে না, তাই খাবারের সন্ধানে আমরা ক্যাপাডোসিয়া নামে একটা টার্কিশ রেস্টুরেন্টে গেছিলাম। অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল, পেছনে তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গান চলছিল, টার্কিশ গান, ভীষণ ভালো। খাবার খুব ভালো ছিল, কিন্তু এদের বিহেভিয়ারটা একদম পছন্দ হয়নি আমার। তো আমরা একটা মেডিটেরানিয়ান রেস্টুরেন্টে বসে আছি। এটা বাথের ক্যানালের ঠিক উল্টো দিকে, চারদিকটা ভীষণ সুন্দর, ভালো লাগছে। আর আমরা এটা একটা মেনু কার্ড, সুন্দর একটা মেনু কার্ড। তো আমরা একটা স্টার্টার নিয়েছি। স্টার্টারটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মিটি কোফতে। আমি জানি না তাহলে এটার মানে হতে পারে মিট কোফতা, হ্যাঁ, কারণ ইট লুকস লাইক কোফতা, আমাদের যেমন গোল গোল হয়। আর মিটি হতে পারে মিট, হ্যাঁ। তো এটা ল্যাম্বের, এখানে এরকম 5টা কাবাব মতন দিয়েছে, সঙ্গে একটা রুটি আছে। ইট লুকস লাইক আমাদের নান যেরকম হয় সেরকম। তো এরপরে আবার একটা মেন ডিশ অর্ডার করার প্ল্যান আছে। তো এটা আপাতত স্টার্টার হিসেবে আমরা শুরু করব। তো এই কাবাবটা ল্যাম্বের কিমা দিয়ে বানিয়েছে, খুব সফট, ভীষণ টেস্টি। টার্কিশ খাবার শুনেছিলাম খুব টেস্টি হয়। আর সঙ্গে একটা স্যালাড দিয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এটার সঙ্গে কিছু একটা সিজনিং দিয়েছে বা একটু কিছু ডিপ দিয়েছে হয়তো। তো খুব ট্যাঙ্গি একটা ফ্রেশ একটা ব্যাপার আছে, খুব ভালো লাগছে। আর সঙ্গে এই যে রুটিটা, এই রুটিটা কিন্তু বেসিক্যালি বাটার টাটার দেয়া নেই, প্লেন নান আমাদের যেমন হয়, ভীষণ সফট। তো সব মিলিয়ে স্টার্টার ইজ অসাম। ল্যাম্ব কিমা দিয়ে মেন ডিশটাও ফাটাফাটি ছিল, এত খটোমটো নাম ভুলে গেছি। যাই হোক, বাথের আমাদের স্টেটা ভীষণ ভীষণ ভালো ছিল। হিস্ট্রি স্টুডেন্ট হিসেবে, একজন ভিজিটার হিসেবে, ট্রাভেলার হিসেবে, নতুনভাবে এখন ব্লগার হিসেবে, সবভাবেই
বাথ অসাধারণ লেগেছে এবং হিস্ট্রি তো অসম্ভব ভালো ছিল। তো আজকের মতন বাথ ভ্রমণ এখানেই শেষ হলো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।